আসসালামু আলাইকুম গাইজ, কি খবর আপনাদের? কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালোই আছেন। তো অনেক দিন পর গল্প নিয়ে চলে আসলাম। তো গল্পের নাম মনে পড়ে তোমায় সন্ধ্যাবেলায়, পর্ব ৪। তো বেশি কথা না বলি, গল্পটা শুরু করি। আপনি সিগারেট খান মিস্টার হ্যান্ডসাম? আদিতার প্রশ্নে থতমত খেয়ে গেল উচ্চ। উচ্চ মনে মনে বলল, মেয়ে মানুষ গিরগিটির থেকেও অতি দ্রুত এবং রং বদলায়। আমার সেদিনের দেখা সন্ধ্যাকন্যা আর এই মেয়েটার মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। সন্ধ্যাকন্যা এত দ্রুত কিভাবে নিজেকে পরিবর্তন করে নিল? উৎসের থেকে রেসপন্স না পেয়ে আদিতা আবার বলল, আপনাকে আমি কিছু জিজ্ঞেস করছি মিস্টার হ্যান্ডসাম। না, সিগারেট খাই না। কেন খান না? সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই। সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু চুমু নয়। বিয়ের পর যদি কখনো আপনার সিগারেট খেতে মন চায়, আপনি সিগারেট না খেয়ে আমার ঠোঁট চুমু খাবেন। তাহলে দেখবেন আপনার সিগারেটের নেশা কেটে যাবে। আদিতার এমন লাগামহীন কথায় স্থির থাকতে পারল না উচ্চ। উৎস বলল, একটা কথা বলুন তো, আপনি কি সত্যিই সেই সন্ধ্যাবেলায় দেখা আমার সন্ধ্যাকন্যা? সেই দিনের আপনি আর আজকের আপনির মধ্যে আমি কোনো মিল খুঁজেই পাচ্ছি না। আপনি সত্যিই আমার সন্ধ্যাকন্যা তো? উচ্চের কথায় আদিত্য মনে মনে বলল, ও, তার মানে এই ব্যাপার। এই হ্যান্ডসাম তাহলে আমাকে নয়, বরং আপুকে পছন্দ করেছে। ভাবছে সেই দিন সন্ধ্যাবেলায় আমাকে দেখেছে, কিন্তু আমি যে তাকে প্রথম দেখেছি এটা বলা যাবে না। তাহলে ছেলেটা বুঝে যাবে আমি তার সন্ধ্যাকন্যা না। আমি কিছুতেই এই হট হ্যান্ডসাম বড়লোক ছেলেকে হাতছাড়া করতে পারবো না বলে আদিতা উচ্চের মুখে তর্জনী আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বলল, আপনি আমার চোখ দেখেও বুঝতে পারছেন না মিস্টার হ্যান্ডসাম, আমি আপনার সন্ধ্যাকন্যা। হয়তো আমার কথাবার্তা আপনি অবাক হয়েছেন। যে মানুষ তার সাথে সারা জীবন কাটাতে হবে, তার সাথে বিয়ের আগে থেকে যত ফ্রি হতে পারবো, বিয়ের পরে ঠিক তত তাড়াতাড়ি সবটা মানিয়ে নিতেও পারবো। আমি আপনার স্ত্রী হবার আগে আপনার ভালো বন্ধু হতে চাই মিস্টার হ্যান্ডসাম। উইল ইউ বি মাই বেস্ট ফ্রেন্ড? উৎস নিজের হাতটা আদিত্যর দিকে এগিয়ে দিয়ে বলল, হ্যাঁ, আমি আমার সন্ধ্যাকন্যার একজন ভালো বন্ধু হতে চাই। সেই দিনে উৎস আর আদিতার বিয়ের দিনক্ষণ পাকা হয়ে যায়। আদিতা উৎস দুজনেই রাতভর ফোন আলাপ দেখা সাক্ষাৎ করতে থাকে। আদিতা সেই সুযোগে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। দেখতে দেখতে তাদের বিয়ের দিন উপস্থিত হয়। সজল খন্দকার তার সামর্থ্য অনুযায়ী বিয়ের আয়োজন করেছেন, যেন কোথাও কোনো ত্রুটি বা না থাকে। তার এত ব্যবস্থার মধ্যে তিনি আদিতার কথা ভুলে যাননি। তিনি আদ্রিতার রূপে এসে দেখে আদি একা সাদামাটা থ্রি পিস পরে তার লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে জানালার দিকে তাকিয়ে চুপচাপ বসে রয়েছে। তিনি এসে আদ্রির কাঁধে হাত দিতেই আদ্রি চমকে উঠে বলল, কে? আমি, মা। সজল খন্দকারের কথা শুনে আদ্রি পেছনে ফিরে বলল, ওই দিকে সব ঠিকঠাক আছে তো বাবা? হ্যাঁ মা, আমি আমার সাধ্যমতো অনুযায়ী চেষ্টা করেছি। আমার বাবাজি গতরাতে আমাদের বাড়িতে এসেছিল, আমার হাতে 50,000 টাকার বান্ডিল ধরিয়ে দিয়েছিল। আমি রাখিনি, আমি নিজে যতটুকু পেরেছি করেছি। তবে তোর জন্য আমার খারাপ লাগছে রে মা। বড় মেয়ে রেখে ছোট মেয়ের বিয়ে দিচ্ছি। মানুষ তোকে অনেক কথা শোনাবে রে মা। এসব নিয়ে তুমি ভেবো না বাবা। আমি চাই আমার আদি ভালো থাকুক। আদি সব সময় আফসোস করতো সে কেন বড়লোকের ঘরে জন্ম নিল না, কেন এমন একটা মধ্যবিত্ত পরিবারে মেয়ে হতে হলো তাকে। এবারে আদির সেই চাওয়াটা পূরণ হবে বাবা। আমার আদি সুখী হলে তাতেই আমার সুখ। তুমি যাও বাবা। তুই আমার মেয়ে, এটা ভাবতেই গর্বে আমার বুকটা ভরে উঠে। আমার মেয়ে একটা রত্ন, এমন রত্ন যে পাবে তার জীবন সুখে শান্তিতে পরিপূর্ণ হয়ে উঠবে। আমি দোয়া করি মা, তুই জীবনে অনেক সুখীময় হ। কোনো দুঃখ যেন তোকে স্পর্শ না করতে পারে। আদির বিয়েটা ভালোই ভালোই মিটে যাক। এরপর একটা ভালো রাজপুত্রের সাথে আমি আমার রত্ন তুলে দিব। আদি সজল খন্দকারের কথায় তাকে জড়িয়ে ধরে বলল, আমি চলে গেলে তোমাদেরকে কে দেখবে বলো তো? আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। আমি সারা জীবন তোমাদের সাথে থাকতে চাই বাবা। মেয়েরা চাইলেও সারা জীবন বাবার বাড়িতে থাকতে পারে না রে মা। একদিন না একদিন বাবা মায়ের সংসারের মায়া ত্যাগ করে চলে যেতেই হয়।
আদ্রি কিছু বলতে যাবে তার আগেই বাইরে থেকে বর এসেছে চিৎকার শুনতে পায়। আদ্রি ততক্ষণে সজল খন্দকারের বুক থেকে মাথা তুলে বলল, তুমি যাও বাবা, বরপক্ষ চলে এসেছে। নিজের খেয়াল রাখিস মা, বলে সজল খন্দকার আদ্রির রুম থেকে বেরিয়ে আসার আগেই শায়লা খন্দকার হস্তন্ত হয়ে ছুটে এলো। তাকে দেখতে কেমন বিশ্বস্ত লাগছে, ললাটে বিন্দু বিন্দু ঘাম দৃষ্টি হয়েছে। তার এমন অস্থিরতা দেখে সজল খন্দকার এগিয়ে এসে বলল, তোমাকে এমন দেখাচ্ছে কেন শায়লা? সব ঠিক আছে তো? কিছুই ঠিক নেই, সর্বনাশ হয়ে গেছে। এ তো ভনিতা না করে বলবে তো কি হয়েছে? আদি সেই সকালে পার্লারে গিয়েছে, অথচ দুপুর গড়িয়ে যাচ্ছে কিন্তু আসে না দেখে আমি আদির রুমে গিয়েছিলাম। আদি আমাদের মুখে চুনকালি মাখিয়ে দিয়ে চলে গিয়েছে। কথাটা শোনা মাত্রই সজল খন্দকার মাথায় হাত দিয়ে নিচে বসে পড়ল। আদ্রি এগিয়ে এসে তাকে নিচে থেকে তুলে বিছানায় বসিয়ে পানি খাইয়ে দিয়ে শায়লা খন্দকারের দিকে এগিয়ে এসে বলল, আদি কোথায় গিয়েছে কিছু বলেছে? আদি তো বলেছিল সে উৎসকে ভালোবাসে, তাহলে আদি কেন বিয়ের আসর ছেড়ে চলে গেল? শায়লা আদ্রির হাতে একটা চিরকুট ধরিয়ে দিয়ে বলল, তুই নিজেই পড়ে দেখ। আদ্রি চিরকুটটি নিয়ে পড়তে শুরু করলো। আমাকে ক্ষমা করে দিও বাবা মা, আমি কয়েকদিন যাবৎ উৎসের সাথে মিশে বুঝতে পেরেছি আমি যেমন ছেলে চাই উৎস তার বিপরীত। উৎস ব্যাকডেটেড মেয়ের পছন্দ করে। উৎসকে বিয়ে করা মানেই আমার পায়ে বেরি পড়ে যাওয়া, খাঁচায় বন্দি পাখি হয়ে যাওয়া। আমি উচ্চের চাওয়া অনুযায়ী বোরকা হিজাব পরে নিজেকে মুড়ে রাখতে পারবো না। আমি লাইফটাকে এনজয় করতে চাই। তাছাড়াও উৎসের নিজের বলতে কোনো ব্যাংক ব্যালেন্স নেই। আমি উৎসের থেকেও বড়লোক ছেলে ডিজার্ভ করি। আমি এই বিয়ে করব না বলে অনেক দূরে চলে এসেছি। আমাকে খোঁজার চেষ্টা করো না। অবশ্য চেষ্টা করলেও লাভ হবে না, কারণ যে নিজে থেকে হারিয়ে যায় তাকে হাজার খোঁজাখুঁজি করলেও খুঁজে পাওয়া যায় না। ভালো থেকো তোমরা। ইতি, বাবার অপছন্দের মেয়ে আদ্রিতা। সবটা শুনে সজল খন্দকার বলল, এখন কি হবে শায়লা? আমার মান সম্মান কিছুই রাখলো না। তোমার আদরের মেয়ে, সে বিয়ে করবে না আগেই বললে পারতো। বিয়ের আয়োজন করতে গিয়ে কতগুলো টাকার দেনা হতে হয়েছে, সেসব না হয় বাদই দিলাম। বরপক্ষ একবার যদি জানতে পারে বিয়ের কনে পালিয়েছে, সবাই আমাদের মুখে থুথু দিবে। আমার তো মরা ছাড়া কোনো গতিই থাকবে না শায়লা। উপায় একটা আছে, বলে শায়লা খন্দকার আদ্রির দিকে এগিয়ে এসে আদ্রির হাত দুটো নিজের মুঠোয় নিয়ে বলল, একমাত্র তুই পারিস আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে। আসসালামু আলাইকুম গাইজ, মনে পড়ে তোমায় সন্ধ্যাবেলায় গল্প নেক্সট পার্ট যদি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গল্পটি আপনাদের মাঝে কেমন লাগলো অবশ্যই, যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গল্পের 1, 2, 3 পর্বগুলো আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড দেওয়া আছে, তো আপনারা সবাই দেখে আসবেন। তো সবাই পাশে থাকবেন। ভালোবাসা অবিরাম। ভাই ব্রাদার, বাই বাই, আল্লাহ হাফেজ।